নমস্কার, আমি পার্থ রায়চৌধুরী ইন্দিরা গান্ধী মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিপিএসি 102 এই পাঠ্যক্রমের ব্লক 4 ইউনিট 14 এ নিয়ে আলোচনা করব। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার্সদের মধ্যে যিনি সোশিও সাইকোলজিক্যাল অংশের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ক্রিস আরগারিসকে নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই আমরা এই ইউনিটের অবজেক্টিভ কি সেটা আমরা জেনে নেব। প্রথম হচ্ছে কি যে সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে ক্রিস আরগারিসের কি অবদান। দ্বিতীয় হচ্ছে ক্রিস আরগারিসের ইম্যাচুরিটি ম্যাচুরিটি তত্ত্ব, যেটাকে আমরা বলি অপরিপক্কতা আর পক্কতা, তার তত্ত্ব। 3 নম্বরে আমরা চলে যাব বিকল্প সাংগঠনিক তত্ত্ব। তারপরে আছে টি গ্রুপ ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়ে তার আলোচনা, এবং শেষে আরগারিস দ্বারা প্রদত্ত ধারণাগুলির একটা আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ভূমিকাতে। সেখানে ক্রিস আরগারিস একজন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ছিলেন, যার চিন্তাধারা ছিল সামাজিক মনস্তাত্ত্বিক, যেটাকে আমরা বলছি সোশিও সাইকোলজিক্যাল। এক্ষেত্রে তার অবদান কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। তিনি সবচেয়ে ঐতিহ্যবাহী এক সংগঠন ব্যবস্থা যা মেকানিস্টিক এবং টেকনোক্র্যাটিক নীতি নিয়ে চলে, তার সঙ্গে যুক্ত ছিলেন, তার বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে যুক্ত ছিলেন এবং তাকে কি করে উন্নত করা যায় তার চেষ্টায় সর্বদাই সচেষ্ট ছিলেন। তবে ঐতিহ্যবাহী যে সমস্ত সংগঠনগুলি, সেগুলি নতুন ধরনের আরো পরিপক্ক মনস্তাত্ত্বিক ভাবে এবং তা অবাস্তববাদী সংগঠনগুলির প্রভাবের মধ্যে এসে যায়। তো আরগারিস লক্ষ্য করেছিলেন যে ব্যবস্থাপনা অনুশীলন বা যাকে আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলছি, তার সাথে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিত্বের অ্যাডাল্ট পার্সোনালিটি যিনি মধ্যে এক ধরনের কি অসঙ্গতি রয়ে গেছে সবসময়। তিনি মনে করতেন যে প্রত্যেক ব্যক্তি মনস্তাত্ত্বিক বিকাশের দিকে অগ্রসর হয় এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে সাফল্য পেতে থাকে। আরগারিস কিন্তু ত্রুটি খুঁজে পেয়েছিলেন। কিসে সেটা? যে আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামোর মধ্যে একটি সেরকম ম্যাচিউর ও পরিপক্ক নয়, যা ব্যক্তিকে কি সংগঠনের মধ্যে মনস্তাত্ত্বিক সাফল্য নিয়ে আসতে সাহায্য করে। তিনি এতে মনে করেছিলেন কি যে এর ফলে কি হবে, মানবিক ও সাংগঠনিক ক্ষয় হবে। এর জন্য তিনি সমস্ত মানুষ, সংস্থা, তাদের আন্তঃব্যক্তিক যে সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশন যেটাকে আমরা বলছি, তার চেষ্টা চালিয়ে গেছিলেন। তার অবদান মানুষ এবং সংস্থার মধ্যে সম্পর্ক গঠন আর সাংগঠনিক শিক্ষা আর কি কর্ম গবেষণা বুঝতে সাহায্য করেছিলেন। তিনি স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং সংস্থা পরিচালনার অনুশীলনের পরিবর্তনের সাপেক্ষে ছিলেন, যা স্বার্থের দ্বন্দ্ব, যেটাকে আমরা বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা কমাতে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে বা উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। প্রথমেই এই ইউনিটে আমরা আরগারিসের ইম্যাচুরিটি ম্যাচুরিটি তত্ত্ব নিয়ে পড়ব। তাছাড়া ইন্টারপার্সোনাল দক্ষতা কি করে উন্নত করা যায় বা অল্টারনেটিভ কি সাংগঠনিক কাঠামো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর টি গ্রুপ আর সাংগঠনিক শিক্ষা, অর্গানাইজেশনাল লার্নিং, এসব নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা একটু তার জীবনী সম্বন্ধে আমরা আলোচনা করে নিই। ক্রিস আরগারিস নিউ ইয়র্কের নিউ জার্সিতে উনি প্রতিপালিত হয়েছিলেন বলতে গেলে। তিনি মনস্তত্ত্বের ওপর 1947 সালে স্নাতক ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি আর মনস্তত্ত্ব এবং সাথে সাথে অর্থনীতির ওপর স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেছিলেন। কোথা থেকে? কনসাস ইউনিভার্সিটিতে 1949 সালে।
সেখান থেকেই তিনি পিএইচডি লাভ করেন। কর্নেল ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি পিএইচডি লাভ করেছিলেন 1951 সালে। 49 সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর 1951 সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। কিসের উপরে? অর্গানাইজেশনাল বিহেভিয়ারের উপরে। সে বছর থেকেই তিনি ইয়েলে ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেছিলেন। ইয়েলে লেবার অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার বলে যেটা আছে, সেখানে পড়েছেন। সেখানে ম্যানেজমেন্ট সায়েন্সের একজন প্রফেসরের হিসাবে, প্রফেসরের পদে উনি ওখানে উন্নতি লাভ করেছিলেন। তো 1971 সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে আবার যোগ দিলেন। কি পদে? প্রফেসর পদে। কোন কিসে? না, এডুকেশন অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই সাবজেক্টের উপরে প্রফেসর পদে উনি সেখানে যোগ দিলেন হার্ভার্ডে। তারপরে রিটায়ারমেন্ট বা সেবানিবৃত্তি পর্যন্ত সেখানেই কিন্তু তিনি কর্মরত ছিলেন। আর 2023 সালে 16ই নভেম্বর 90 বছর বয়সে উনি পরলোক গমন করেছিলেন। তো ক্রিস আর্গারিসের প্রাথমিক গবেষণা ব্যক্তিদের আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো, কন্ট্রোল ব্যবস্থা, যেটাকে বলছি নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং ব্যবস্থাপনার প্রভাব, আর তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং তাদের সাথে খাপ খায় তা নিয়ে তিনি কিন্তু অনুসন্ধান চালিয়েছিলেন। এই সব অনুসন্ধান পরে তার বিভিন্ন পুস্তক আকারে একে একে বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল। এই সব যেমন কি প্রথমে এক্সিকিউটিভ লিডারশিপ 1953 সালে, তারপরে পার্সোনালিটি অ্যান্ড অর্গানাইজেশন 1957 সালে, তারপরে আছে ইন্টিগ্রেটিং দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য অর্গানাইজেশন, সেটা হলো 1964 সালে। তাহলে পরপর এই 3টি বই প্রকাশিত হয়েছিল। পরে তিনি তার বিষয় পরিবর্তন করে অন্য জিনিস নিয়ে আলোচনা করছেন, যেমন সাংগঠনিক পরিবর্তনের, মানে যেটাকে আমরা অর্গানাইজেশনাল চেঞ্জ বলছি, সেই দিকে মনোনিবেশ করেছিলেন। তো সংস্থার এক্সিকিউটিভদের আচরণ অন্বেষণের গবেষণা তখন থেকে শুরু করেছিলেন। তারপরে যে সমস্ত প্রকাশনা, সেগুলো হলো ইন্টারপার্সোনাল কম্পিটেন্স অ্যান্ড অর্গানাইজেশনাল এফেক্টিভনেস, সেটা হচ্ছে 1962 সালে প্রকাশিত বই। তারপরে এলো অর্গানাইজেশন অ্যান্ড ইনোভেশন 1965 সালে। সেখান থেকে তিনি একজন গবেষক হিসাবে সমাজ বিজ্ঞানের ভূমিকা নিয়ে অনুসন্ধান চালিয়ে যান। এ বিষয়ে তার এবারে উনি সোশিওলজির উপরে কিছু বই লিখতে আরম্ভ করেন। এই বিষয়ে তার যে সমস্ত বইগুলো পাবলিশ হয়েছিল সেগুলো হলো কি ইন্টারভেনশন থিওরি আর কি অ্যান্ড মেথড 1970 তে। তারপরে ইনার কন্ট্রাডিকশনস অফ রিগোরাস রিসার্চ, এটা হলো 1980 সালে, এবং অ্যাকশন সায়েন্স, সেটা 1985 সালে। সঙ্গে ছিলেন রবার্ট পুটনাম, ডায়না ম্যাকলিয়ান স্মিথ। তার চতুর্থ কাজের বিষয়টা কি জেনে নি, ব্যক্তিগত ও সাংগঠনিক শিক্ষার তাত্ত্বিকীকরণ, সাথে সাথে মানুষের যুক্তি দ্বারা শুধু আচরণ নয়, রোগ নির্ণয় ও কর্মের ভিত্তি হয়ে উঠতে পারে, এ ব্যাপারে প্রকাশনা তার হলো কি থিওরি ইন প্র্যাকটিস 1974, আর অর্গানাইজেশনাল লার্নিং, সেটা হলো 1978 সালে। আর একটা হলো অর্গানাইজেশনাল, প্রথম ভাগটা বেরোলো 1978-এ, পরে 96 সালে তিনি অর্গানাইজেশনাল লার্নিং এর দ্বিতীয় ভাগটা প্রকাশিত হলো। সবগুলি কিন্তু ডোনাল্ড সনের সাথে, এও একজন বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট, তার সঙ্গে নিয়ে ডোনাল্ড সোনকে সঙ্গে নিয়ে এই বইগুলি লিখেছিলেন। শেষের যে বই দুটি আমরা বললাম, সেই দুটি তিনি এর চিন্তাধারা প্রকাশ করেছেন তার বই ওভারকামিং অর্গানাইজেশনাল ডেফিসিয়েন্সিস 1999 এবং নলেজ ফর অ্যাকশন 1993 সালে। এই বই দুটিতে আর্গানিস এবং তার সহকর্মীদের অবদান কিসে শিক্ষা
এবং জনপ্রশাসনে, ব্যবস্থাপনা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট, এই দুটো জায়গাতে তার রিসার্চের ব্যাপারগুলো এখান থেকেই চাচ্ছিল। তো এই সমস্ত কাজগুলো কিন্তু খুবই প্রশংসিত আর কি প্রভাবিত করেছিল সেই সময় বিভিন্ন গবেষণাতে। তো আর্গারিসের তত্ত্বের ধারণাগত কাঠামোগুলো কি সেটা প্রথমে একটু আলোচনা করে নেব। তো আর্গারিস এবং শোন 1978-এ সেই সময় তার দৃঢ় বিশ্বাস ছিল যে সাংগঠনিক কাঠামো এবং ব্যক্তিত্বের মধ্যে একটা ইন্টার রিলেশন রয়ে গেছে, অন্তর সম্পর্ক বিরাজ করে। তা এর মানে দাঁড়ায় দুপক্ষই তাদের নিজেদের উন্নয়নের জন্য মিউচুয়ালি দায়ী। সংগঠন এবং ব্যক্তিদের ক্রিয়া একে অপরের থেকে শিক্ষা গ্রহণ করে, সাথে সাথে তারা তাদের পরিবেশ থেকেও শিক্ষা গ্রহণ করে। তো আর বলা যায় যে পরিবেশের পরিবর্তনের সাথে তাদের কাজের জায়গাতেও পরিবেশগত পরিবর্তন আসে। এক্ষেত্রে ব্যক্তিরা কি করে, শিক্ষা ও কর্ম করে। একজন শিক্ষার প্রতিনিধি হিসাবে বা যেটাকে আমরা বলছি লার্নিং এজেন্ট কাজ করে সংগঠনের হয়ে। তাদের কর্মকাণ্ডে বিশেষভাবে নজরে আসে যখন পৃথিবী জুড়ে শিল্প বিপ্লব জোয়ার এসেছিল। সেই কখন? বিংশ শতাব্দী, বিশেষ করে বিংশ শতাব্দীতে মানুষজন আর এর সুফল আর কুফল দুটো নিয়েই তার প্রত্যক্ষ আলোচনা শুরু করেছিল। বস্তুগত মেটেরিয়ালিস্টিক দিক থেকে তার নাগরিক জীবন উন্নত হয়েছিল, এটা তো ঠিক। কেবলমাত্র খাদ্য, বাসস্থান এবং অন্যান্য উপাদান পণ্যতেই যে তারা বাঁধা ছিল তা নয়, শিক্ষা, স্বাস্থ্যতেও কিন্তু অনেক উন্নতি হয়েছিল। ব্যয়বহুল বই, যেগুলো আমরা বলছি বিভিন্ন উন্নয়নমূলক বইয়ের ব্যবস্থা, ম্যাগাজিন, সংবাদপত্র, উন্নত পাবলিক লাইব্রেরিগুলি, এইসবের মধ্যে দিয়ে কি মানুষের বৌদ্ধিক জীবনের উন্নতির পরিচয় পাওয়া গেছিল। এসব মানুষ আরো বস্তুবাদী থেকে কম বা অবস্তুবাদীর দিকে দিক পরিবর্তন করতে থাকে এইসব আসার ফলে, এবং তাতেই সেগুলো অনুপ্রেরণা যোগায়। যেটি মাসলো কি বলেছিলেন, যাকে ম্যাসলো একটি মধ্যস্তরের প্রয়োজন, অর্থাৎ নিরাপত্তা জনিত থেকে উচ্চ স্তরের প্রয়োজন, হায়ার এন্ড নিড, যেটাকে আমরা বলছি, দ্বারা সঠিকভাবে তুলে ধরেছেন। এক্ষেত্রে উচ্চ স্তর যেমন আত্মসম্মান, অন্যদের প্রতি শ্রদ্ধা, সামাজিক স্বীকৃতি, স্ববাস্তবায়ন আর কি পরিপূর্ণতা। তো আর্গারিস লক্ষ্য করেছিলেন যখন মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে, তখন পুরনো ধাঁচের কাঠামোওয়ালা সংগঠন পরিবর্তনে সাড়া দিতে ব্যর্থ হচ্ছে, আর সেরকম সাড়া দিতে পারছে না পুরনো সংগঠন। তখন তারা সেই পুরনো ধাঁচের পদ্ধতি, যেমন একদিকে আমরা গাজর মানে ক্যারট অ্যান্ড স্টিক মেথড, মানে একদিকে গাজর অন্যদিকে লাঠি, তো এ দিয়ে বা বস্তুবাদী পদ্ধতি যেন মেটেরিয়ালিস্টিক, টাকা পয়সা দিয়ে, এবং আর একটা কি মেকানিস্টিক অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলছি যান্ত্রিক পদ্ধতি, এইসব দিয়ে পুরনো পদ্ধতিগুলো চালিয়ে যায় তাদের কাজ করাতে, সেই সমস্ত অর্গানাইজেশন, পুরনো আমলের অর্গানাইজেশন গুলো। তিনি কি বলছেন, সংগঠন কাঠামো নেতৃত্বের এই পুরনো পদ্ধতিটি ব্যক্তিকে কি করে, ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশ সেখানে চেপে রাখে। এটা ব্যক্তি ও সংস্থার উভয়েরই কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা কেবল মানবিক এবং সাংগঠনিক অবক্ষয়ের দিকেই কিন্তু পরিচালনা করে। তাই উভয়ের জন্য একটি উইন উইন পরিস্থিতি, এরকম একটা কাঠামো নিয়ে আসতে হবে যেখানে সংস্থাগুলি ব্যক্তিদের তাদের সম্পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করবে আর তাদেরকে উৎসাহ যোগাবে। এর জন্য আর্গারিস সাংগঠনিক পরিবর্তনের জন্য মানে ইন্টারভেনশন, হস্তক্ষেপ করেছিলেন, হস্তক্ষেপের কৌশল অবলম্বন করেছিলেন। যেমন তার তত্ত্বগুলো ছিল কি, ম্যাচুরিটি থিওরি, ইন্টারপার্সোনাল
আন্তঃব্যক্তিত্ব দক্ষতা উন্নয়ন করা, ইমপ্রুভিং ইন্টারপার্সোনাল কম্পিটেন্স, তারপরে উদ্ভাবনী সাংগঠনিক কাঠামো, যেমন কি উদ্ভাবনী মানে সাংগঠনিক কাঠামোগুলো কি, যেমন পিরামিডিয়াল, ম্যাট্রিক্স অর্গানাইজেশন, এই সমস্ত, এবং গ্রুপ কনসিস্টেন্সি ট্রেনিং, গ্রুপ যেমন টি গ্রুপ ট্রেনিং, এই সমস্ত। এখানে প্রথমেই আমরা ম্যাচুরিটি থিওরি বা অপরিপক্ক পরিপক্ক তত্ত্ব নিয়ে আলোচনা করব। ম্যাচুরিটি থিওরি, এই তত্ত্ব মানেই অ্যালগারিস পরিচিত, সবাই জানেন। টি গ্রুপ, তারপরে ম্যাট্রিক্স অর্গানাইজেশন, এইসব ব্যাপারগুলো নিয়ে অ্যালগারিস কিন্তু আগাগোড়া পরিচিত হন ম্যানেজমেন্ট সায়েন্সে। তো ম্যাচুরিটি তত্ত্বটি প্রথমে তার কোথায় প্রকাশ হয়েছিল? পার্সোনালিটি অ্যান্ড অর্গানাইজেশন, এই বই পুস্তকটিতে উনি ব্যাখ্যা করে গেছেন। এটি কিন্তু অনেক তত্ত্বের মধ্যে একটি, যা সাংগঠনিক কাঠামোর সাথে মানব প্রকৃতি আর আচরণের মধ্যে কেমন সম্পর্ক থাকে তা ব্যাখ্যা করতে চায়। এখানে ক্রিস আলগারিস আমলাতান্ত্রিক ব্যবস্থা, যেগুলো এখন বেশ কিছু সংস্থাতে এখনো চালিয়ে যাচ্ছে, তার সাথে তার সাংগঠনিক ব্যবস্থার গঠন তুলনা করেছিলেন, যেগুলি এখন আরো মানবতাবাদী গণতান্ত্রিক মূল্য ব্যবস্থার সাথে সম্পর্কিত। তার অপরিপক্কতা, ইম্যাচুরিটি, এক পরিপক্কতার স্কেলে ধারাবাহিক প্রক্রিয়ায় চলে, মানে ইম্যাচুরিটি থেকে ম্যাচুরিটি একটা যেন ধারাবাহিক প্রক্রিয়ায় চলে। তো আলগারিসের মতে কি, অলসতা, আগ্রহের অভাব, উদাসীনতার বৈশিষ্ট্যযুক্ত পুরনো ব্যবস্থায় যুক্ত দীর্ঘদিনের সাংগঠনিক ব্যবস্থার কাঠামো জনগণকে কি অপরিপক্ক, ইম্যাচিওর হিসাবে বিবেচনা করে। এই সমস্ত যেমন কোনগুলো? অলসতা, আগ্রহের অভাব, উদাসীনতা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পুরনো ব্যবস্থা যুক্ত দীর্ঘদিনের সাংগঠনিক ব্যবস্থার যে কাঠামো, তখন জনগণকে অপরিপক্ক হিসাবে বিবেচনা করে, তারা বলে ইম্যাচিওর। এই সমস্ত ধাঁচের সংস্থাগুলো মানুষকে তাদের স্বাভাবিকভাবে চালনা করতে পারে না। তো মানুষকে এখনো অর্থের জন্য ক্ষুধার্ত, অপচয়কারী এবং ত্রুটিপ্রবণ হিসাবে বিশ্বাস করা হয়। তাই সংগঠনের লক্ষ্যগুলির সাথে তাল মিলিয়ে চলতে তারা টাস্ক স্পেশালাইজেশন, নির্দেশের একতা, চেইন অফ কমান্ড, স্প্যান অফ কন্ট্রোল, সেই পুরনো আমলে সংগঠনের নীতিগুলো ব্যবহার করছে এখনো, যার জন্য কর্মীদের মধ্যে কি বশ্যতাপূর্ণ নির্ভরশীলতা আর সংগঠনের নেতাদের প্রতি প্যাসিভ বা অধস্তন করে তোলে, সবসময় একটা অধস্তন অবস্থার মধ্যে রেখে দেয়। এই সমস্ত পুরনো সাংগঠনিক ব্যবস্থা তাদেরকে ম্যাচিওর করে তুলতে পারছে না এইসব নীতিগুলোর আঁকড়ে থাকার জন্য, যার জন্য কর্মীদের বাধ্য, বশ্যতাপূর্ণ, নির্ভরশীল এবং সংগঠনের নেতাদের প্যাসিভ আর অধস্তন, সবসময় অধস্তন করে তোলে, মাথা তুলতে দেয় না। এই সব পুরনো সংগঠনের নীতিগুলি কঠোর নিয়ম এবং প্রবিধান অনুসরণ করে চলে, এবং ম্যানেজমেন্ট নিয়ন্ত্রকরা বা কন্ট্রোল যেহেতু তাদের উপরে জোর, তারা কি করে, ম্যাক্সিমাম ব্যবস্থা যারা ম্যানেজমেন্টে যারা আছে তারা কন্ট্রোলের উপরে বেশি জোর দেয়, যা কর্মচারীদের তাদের ঊর্ধ্বতনদের উপরে নির্ভরশীল বোধ করে সব সময়, এবং বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা লোকজনদের ভয় পায়। তো সব সময় এই অবস্থায় তাদের চলে, তার নিজেদের কোনো বিকাশ লাভ করে না, সব সময় কার অধস্তন হিসাবে থাকে, নিজেদেরকে গুটিয়ে রাখে, নিজেরা চলতে পারে না, সব সময় কারো দরকার হয় তাদের চালনা করার জন্য। এই অবস্থাটা তাদের রেখে দেয়। কারা কি জন্য রাখে? পুরনো অর্গানাইজেশনের যে সমস্ত প্রিন্সিপাল আছে বা পুরনো অর্গানাইজেশনের ঢাঁচা আছে, সেটাকে
চালু রাখার জন্য তাদের এই অবস্থা। একই রকম ভাবে বিভিন্ন মূল্যায়নমূলক মানে ইভ্যালুয়েটিভ যে সমস্ত স্কিল গুলো আছে অন্যায্য হিসাবে বিবেচনা করা হয়, সেগুলি বরাবর কি আমরা সবসময় তাদেরকে মানুষজনদের ব্যর্থতা দেখায়, চিহ্ন করে দেয়। কেন ব্যর্থ তার উপযুক্ত কারণ খোঁজ করি না, কেন ব্যর্থ সবসময় ইভ্যালুয়েট করার সময় দেখি ও ব্যর্থ, ও ঠিক নেই, ওর খারাপ, ওর পারফরমেন্স খারাপ, কিন্তু তাদেরকে কখনো বলি না, চোখে আঙুল দিয়ে দেখায় না যে কেন সে ব্যর্থ, কি করে সে উন্নতি করবে। তার মানে ব্যর্থতা থেকে মুক্তির তারা কোনো পথ দেখায় না। তাহলে কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে আর স্বাধীনভাবে চিন্তা ভাবনা আর অনুভূতি প্রকাশের সুযোগ কিন্তু খুবই কম এই সমস্ত অর্গানাইজেশনে বা এই সমস্ত সংস্থাগুলোতে। তাই সুযোগ কম থাকার জন্য সুযোগ অল্প, আরো কি সুযোগটা কি অগভীর, স্যালো, আর কি সবসময় একটা অবিশ্বাসের সম্পর্ক, আর ইন্টারপার্সোনাল রিলেশন সেটার দক্ষতা সবসময় কম, মানে ইন্টারপার্সোনাল রিলেশনের যে স্কিল সেটা দেখানোর ব্যাপারে সর্বদাই কম। তো আর্গারিস লক্ষ্য করেছিলেন যে আন্তঃব্যক্তিক সক্ষমতা, যেটাকে আমি ইন্টারপার্সোনাল স্কিল যেটাকে বলছি, বা মনস্তাত্ত্বিক ভাবে নিরাপদ পরিবেশ না থাকলে সংস্থাগুলি অবিশ্বাস, আন্তঃগোষ্ঠী দ্বন্দ্ব, কনফ্লিক্ট আর কি আরো অনেক কিছুর জন্ম দেয়, যেসব সমস্যা সমাধানে সংগঠন সাফল্য অনেক কম দিকে নিয়ে যায়, কম করে, সংগঠনের সাফল্য কম করে এই সমস্ত ঘটনাগুলো, যেন অবিশ্বাস, আন্তঃগোষ্ঠী দ্বন্দ্ব, এই সমস্ত। তো এইভাবে আর্গারিস লক্ষ্য করেছিলেন যে এই পুরনো সংস্থার কাঠামো গুলো সংস্থার যে কোনো অসঙ্গতির জন্য কর্মীদের দায়ী করে। যে কোনো সংস্থার যত খারাপ অসঙ্গতি দেখা যাচ্ছে সেখানে মূল উদ্দেশ্য তখন দায়ী করার কারণটা কর্মীদের ওপরেই যেন দাঁড়ায়। আর কি এই তাই আর্গারিস কি করেছিলেন, এই অসঙ্গতি দূর করতে যেমন জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চেয়েছিলেন এবং কর্মচারীদের সংগঠনে আরো আগ্রহী করে তুলতে বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু করেছিলেন। এই সমস্যার সমাধান পদ্ধতিটি ঐতিহ্যগত মানে ট্র্যাডিশনাল নেতাদের মনে জন্ম নেয়, কারণ তাদের উপর স্বৈরাচারী আর নির্দেশমূলক নেতৃত্বের স্টাইল চাপিয়ে দেওয়া হয়। তো প্রাচীন ঐতিহ্যগত সাংগঠনিক ব্যবস্থাপনা অনুশীলনের যুক্তি ও অনুমানের দ্বারা তাদের এইসব কাজগুলো করানো হয়। তো আর্গারিস লক্ষ্য করেন যে এই ধরনের নেতৃত্বের স্টাইল, যেটাকে আমরা বলছি শৈলী, বাংলাতে বলছি শৈলী, কর্মচারীদের এমন পরিস্থিতিতে রাখে যেখানে প্রথমে 1 নম্বর তারা নিষ্ক্রিয়, নির্ভরশীল, অধস্তন এবং বশীভূত হওয়ার প্রবণতা রাখে। আরেকবার বলি, তারা নিষ্ক্রিয়, নির্ভরশীল, অধস্তন এবং বশীভূত হওয়ার প্রবণতা রাখে। তবে নিজেরা সিট দ্বারা উঠিয়ে চলার মতো ক্ষমতা তাদের হয় না। 2 নম্বর, এটি সংগঠনের সমস্ত কার্যক্রমকে ফোকাস করে এবং তাদের নেতৃত্ব স্থানীয়দের জন্য, কিন্তু এগুলো তাদের অনুসারীদের বা ফলোয়ারদের কিন্তু মানে অনুসরণ করে না, সবসময় নেতাদের কর্মকর্তা লিডারদের তাদেরই ফোকাস করে। তো যে সংস্থাতে যে আরো যে লোকজন আছে যারা কাজকর্ম আসল কাজগুলো করছে তাদের কিন্তু এইগুলো তাদের অনুসারী বলছে যাদের, বা ফলোয়ার্স বলছে যাদের, তাদের কিন্তু অনুসরণ করে না। আবার কি এই নেতারা তাদের নিজেদের সুবিধার জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। তো আর্গারিস
এই উপসংহারে পৌঁছেছিলেন যে অধস্তনদের উপর নির্দেশমূলক নেতৃত্বের প্রভাব, অধস্তনদের উপর আনুষ্ঠানিক প্রভাবের মতোই তিনি আরো যুক্তি দিয়েছিলেন যে কর্তৃত্ববাদী নেতৃত্ব, যেটাকে আমরা বলছি আমলাতান্ত্রিক, সাংগঠনিক কাঠামোর দ্বারা সৃষ্ট ক্ষতিকে শক্তিশালী ও সবসময় স্থায়ী করে তোলে, পার্মানেন্ট করে তুলছে। অন্যদিকে একজন পরিণত ব্যক্তি, যে যাকে আমরা বলছি ম্যাচিওর পার্সন, সক্রিয়, স্বাধীন, সবসময় কি হয়, সক্রিয়, স্বাধীন, আত্মবিশ্বাসে পূর্ণ আর আত্মনিয়ন্ত্রিত মানুষ। একজন আমরা ম্যাচিওর পার্সন হলে কি হবে, এই জিনিস, এই গুণগুলো থাকবে, সক্রিয় হবে, স্বাধীন থাকবে, আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে, আর নিজের সেলফ কন্ট্রোল করতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে। সেই ধরনের মানুষকে আমরা ম্যাচিওর পার্সন বলছি। ক্রিস আলগারিসের মতে পরিপক্ক ম্যাচিওর মানুষ হলো এটা জেনারেলি, আর ক্রিস আলগারিস যিনি পরিপক্ক বা ম্যাচিওর মানুষ কাকে বলছেন, সেই মানুষ যারা বেশি দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা রাখে, বিভিন্ন কাজ পরিচালনা করার ইচ্ছা আছে এবং সেটা দেখায়, এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণে ক্ষমতা রাখে, পার্টিসিপেট করতে পারে, সিদ্ধান্ত ডিসিশন নেবার জন্য অংশগ্রহণ, পার্টিসিপেট করতে ক্ষমতা রাখে তারা। এটা কিন্তু অনেকটাই সেই ডগলাস ম্যাকগ্রেগরের ওয়াই ধারণার সাথে সমান্তরাল, প্যারালাল টু সে ওয়াই ধারণার সাথে। তার এই ব্যক্তিত্বটি বা পার্সোনালিটি মানবতা সংস্থাগুলির দ্বারা উৎপাদিত হচ্ছে, যেখানে পদ্ধতিটা মানুষকে মানবতা সংস্থা বলছি আমরা, যেখানে মানুষকে মানুষ হিসাবেই গণ্য করে, আন্তঃব্যক্তিক দক্ষতাকে তারা সম্মান দেখায়, তাদের ধারণাগুলো এবং বিশ্বাসগুলো দৃঢ়ভাবে নিহিত থাকার জন্য নিহিত থাকে তাদের অন্তরে, আর অংশগ্রহণকে তারা কি করে, উৎসাহিত করে। এবং সম্পর্ক কেমন হবে, নমনীয়, নিয়ম এবং প্রবিধান মেনে চলবে, এসবগুলোকে তারা আলগারিসের ম্যাচিওর পার্সন এগুলোকে প্রশংসা করে, এই সমস্ত গুণগুলোকে। এখানে সংস্থা এবং ব্যক্তি উভয়ই পূর্ণ সম্ভাবনা বিকাশের একটা সুযোগ পায়। একইভাবে ক্রিস আলগারিস বিশ্বাস করতেন যে ম্যানেজারের যারা মানুষের সাথে ইতিবাচক আচরণ করে এবং তাদের দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হিসাবে মান্য করে, তারা সংস্থাতে সর্বোচ্চ উৎপাদনশীলতা অর্জন করতে সক্ষম হয়। তারা কি বলছে, ক্রিস আলগারিস বিশ্বাস করতেন যে ম্যানেজাররা যারা মানুষের সাথে ইতিবাচক আচরণ করে, ইতিবাচক, এবং তাদের দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হিসাবে মান্য করে, তারা কি করবে, সংস্থাতে সেই সমস্ত ম্যানেজার, সেই সমস্ত লোকজন সংস্থার মধ্যে সর্বোচ্চ উৎপাদনশীলতা অর্জন করতে সক্ষম হয়। তো আলগারিসের এ ব্যাপারে 7 পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন, যা ব্যক্তিকে অপরিপক্কতা ব্যক্তিত্ব থেকে পরিপক্ক ব্যক্তিত্বের দিকে অগ্রসর হতে সাহায্য করে। যেমন যেটাকে আমরা ব্যক্তির পরিবর্তন বলতে পারি। এই 7টা পরিবর্তন তাহলে কি? ব্যক্তি একটি শিশু হিসাবে একটি নিষ্ক্রিয় অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হিসাবে সক্রিয় অবস্থায় চলে আসে, তাই তো? নিয়ম শিশু থেকে প্রাপ্তবয়স্ক, এই নিয়মই এগিয়ে যায় মানুষের জীবনের মতোই। 2, ব্যক্তি নির্ভরশীল অবস্থা থেকে প্রথমে বাচ্চা অবস্থায় নির্ভরশীল থাকে,
পরে পূর্ণাঙ্গ অবস্থায় সে সক্ষম হয়, নিজে থেকে সব কাজ করে। 2 নম্বর নিয়ম তত্ত্বটা এটা। 3 নম্বর কি ধারণা, যে ব্যক্তি হাতে গোনা কয়েকটি উপায়ের চেয়ে, শুধু হাতে গোনা নয়, বিভিন্ন উপায়ে আচরণ করতে সক্ষম হয়। হাতে গোনা 2-4টে নয়, অনেক দিকে ওনার বিচরণ ক্ষেত্র। 4, ব্যক্তির আগ্রহ গভীর, ডিপ এবং শক্তিশালী। যেখানে শিশু অবস্থায় তাদের আগ্রহ ছিল শ্যালো, অগভীর, তার মানে যখন পূর্ণতা পাচ্ছে তখন শিশুর অবস্থা আগ্রহ গভীর হচ্ছে, শক্তিশালী হচ্ছে। শিশু অবস্থায় যেটা থাকে অগভীর থাকে। 4 নম্বরে ব্যক্তির আগ্রহ গভীর এবং শক্তিশালী, যেখানে শিশু অবস্থায়, এটা আগেই বললাম। তো 5 নম্বরে ব্যক্তিরা দীর্ঘমেয়াদে ভালোভাবে উপলব্ধি করতে পারে। দীর্ঘমেয়াদে ভালো, অতীত এবং ভবিষ্যতে স্বল্প মেয়াদে দৃষ্টিভঙ্গির চেয়ে যেটা অনেকটাই বেশি। দীর্ঘমেয়াদে ভালোভাবে পূর্ণ ব্যক্তিরা উপলব্ধি করতে পারে। 6 নম্বরে ব্যক্তিরা কেবল অধস্তন থেকে সমান বা অতি অবস্থানে চলাচল করে। ব্যক্তিরা কেবল অধস্তন থেকে সমান, তার সামনাসামনি বা অবস্থানে চলাচল করে। তো 7 নম্বর শেষ পয়েন্টটা হলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উচ্চ স্তরের সচেতনতা থেকে এবং তাদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা উচ্চ স্তরে থাকার জন্য ক্ষমতা কিন্তু শক্তিশালী হয়। তো এদের কি হচ্ছে, প্রাপ্তবয়স্কদের ব্যক্তিদের উচ্চ স্তরে সচেতনতা থাকে আর তাদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাও যথেষ্ট শক্তিশালী হয়। এই পরিবর্তনগুলি একটা ধারক বা কন্টিনামের মধ্যে যদি আমরা নিয়ে আসি, সেখানে সুস্থ ব্যক্তিত্ব অপরিপক্কতা থেকে পরিপক্কতা, এইসব ধারাবাহিকতা সাথে বিকাশ লাভ করে। কোয়ান্টামের মধ্যে এই ভ্যারিয়েবলস গুলো রেখে আমরা যদি দেখি, সেই অবস্থানের মধ্যে এই সমস্ত গুণগুলো বিচরণ করে। এই হলো তার ম্যাচুরিটি থিওরি। অপরিপক্কতা থেকে পরিপক্কতা তত্ত্ব। তো সেকেন্ড তত্ত্বটা কি, ইমপ্রুভিং ইন্টারপার্সোনাল কম্পিটেন্স, বা যেটাকে আমরা বলছি আন্তঃব্যক্তিক দক্ষতার উন্নয়ন। সেকেন্ড কনসেপ্টটা, তো আমরা জানি যে সংগঠন একটি নির্দিষ্ট লক্ষ্য বা এজেন্ডা পূরণের জন্য মানুষের এক সংগঠিত গোষ্ঠী। এটাই সংস্থা, এই জন্যই আমাদের আছে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, কোঅপারেটিভ অ্যাকশন, মানে প্রচেষ্টা, একা একা নয়। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। আমরা জানি সংগঠন থিওরিতে আমরা পড়েছি, যার জন্য প্রতিটি ব্যক্তি একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং সাথে সাথে পরিচালনা করতে পারে, ম্যানেজ করতে পারে। এই জন্য আন্তঃব্যক্তিক দক্ষতার প্রয়োজন হয়। ইন্টারপার্সোনাল যে স্কিল, আন্তঃব্যক্তিগত ইন্টারপার্সোনাল যে স্কিল, সেটা এর জন্য দরকার হয়। তো আন্তঃব্যক্তিগত দক্ষতা বলতে ব্যক্তিদের অন্যদের সাথে বা বৃহত্তর গোষ্ঠী, বৃহত্তর গোষ্ঠীর বা সংস্থার সাথে যোগাযোগ করার ক্ষমতাকেই আমরা বোঝাই। তো আর্গারিস বিশ্বাস করতেন যে সংস্থা যান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে, মেকানিস্টিক মানে ওয়েতে চলে, অনুসরণ করে, তারা কম আন্তঃব্যক্তিক দক্ষতা দেখায়। মেকানিস্টিক যারা, তারা কম ইন্টারপার্সোনাল রিলেশন দেখায়। এটা আমরা জানি, আমরা নিজেরাই লক্ষ্য করেছি। হায়ার আপস এর মধ্যে যেখানে
আমলাতান্ত্রিক পদ্ধতি থাকে, সেখানে আমরা আন্তঃব্যক্তিক দক্ষতা কম পাই। কারণ কি, ম্যানেজমেন্টে মধ্যে সম্পর্ক থাকে না, কাজের জন্য যেটুকু সম্পর্ক, তো আন্তঃব্যক্তিক দক্ষতা সেক্ষেত্রে কম। উপরে যা বলা হচ্ছে সেই ধারণা সংস্থার কর্মীরা, এতে কি হয়, ওপর থেকে যারা বলছে সেই ধরনের সংস্থার কর্মীরা কি ধরনের হয়, সন্দেহজনক, ও ওপরে কি বলছে, সন্দেহজনক, ভীত, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দেখায়, সেখানে সহযোগিতার অভাব, এসব আমরা দেখি। এই সমস্ত কারণগুলি কি ব্যক্তি সাধারণ সাথে সাথে প্রতিষ্ঠানের কর্মক্ষমতাকেও কিন্তু কমিয়ে দেয়। এই সমস্ত সন্দেহজনক অবস্থা, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, এইসবগুলো সংস্থার কর্মক্ষমতাকে প্রভাবিত করে। আরগারি সংস্থাগুলোকে ইন্টেলেকচুয়াল, যেটাকে আমরা বলছি বুদ্ধিভিত্তিক এবং যান্ত্রিক দক্ষতার উন্নতির পাশাপাশি আন্তঃব্যক্তিগত ইন্টারপার্সোনাল দক্ষতার উন্নতি করার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। তিনি লক্ষ্য করতেন যে আন্তঃব্যক্তিক দক্ষতা, ইন্টারপার্সোনাল স্কিল সাথে জড়িত যোগ্যতাকে উপেক্ষা করা হচ্ছে, বরাবর উনি লক্ষ্য করেছিলেন। তাই তিনি পরামর্শ দেন যে সংগঠনে আরো ভালোভাবে কাজ করতে পারে যদি তাদের সদস্যরা আন্তঃব্যক্তিগতভাবে আরো যদি তারা দক্ষ হয়। আন্তঃব্যক্তিক দক্ষতা বলতে কি বোঝাচ্ছি আমরা, অন্য মানুষজনের সাথে জনবহুল পরিবেশে কার্যকরভাবে মোকাবিলা করার ক্ষমতাকে। ঠিক আছে, আন্তঃব্যক্তিক দক্ষতা বলতে আমরা বোঝাই অন্য মানুষজনের সাথে জনবহুল পরিবেশে কার্যকরভাবে মোকাবিলা করার ক্ষমতাকে। তো এই আন্তঃব্যক্তিক দক্ষতা বিকাশের জন্য তিনি 3টি শর্ত বা প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছিলেন। এই কি করে ইন্টারপার্সোনাল স্কিল বাড়ানো যায়, তার জন্য তিনি 3টি শর্ত বা যেটা প্রয়োজনীয়তা যদি আমরা বলি, তার উপরে জোর দিয়েছিলেন। সেগুলো কি, মানে সেলফ অ্যাকসেপ্টেন্স। প্রথমটা হচ্ছে স্বগ্রহণযোগ্যতা। এটা কি, এটি এক ধরনের মান, ডিগ্রি, যেখানে ব্যক্তি নিজেকে কতটা ইতিবাচক ফ্যাশনে মূল্য দেয় সেটা মাপা হয়, সেলফ অ্যাকসেপ্টেন্স। দ্বিতীয়টি কি, কনফার্মেশন, যেটাকে আমরা বলছি নিশ্চিতকরণ। আরগারিস নিশ্চিতকরণ বলতে বোঝাতে চেয়েছেন যে নিজের ইমেজের বাস্তবতা পরীক্ষা। আমার নিজেরই ইমেজের কি বাস্তবতা কি, সেটা কোনো ধোঁয়াশা নাকি, সেটা দেখার জন্য কনফার্মেশন, নিশ্চিতকরণ। আরগারিস নিশ্চিতকরণ বলতে বোঝাতে চেয়েছেন নিজের ইমেজের বাস্তবতা পরীক্ষা। 3 নম্বর পয়েন্টটা এসেনশিয়ালিটি বা আন্তঃব্যক্তিক দক্ষতা বাড়াবার জন্য আরগারিস এই তৃতীয় শর্তটিকে সংজ্ঞায়িত করেছেন এই বলে যে এটি কেন্দ্রীয় ক্ষমতাকে কাজে লাগাতে আর তার কেন্দ্রীয় চাহিদা প্রকাশ করার সুযোগ হিসাবে যেন দেখে। তো আন্তঃব্যক্তিক ধারণাকে কার্য করার জন্য আরগারিস বিভিন্ন ধরনের আচরণগুলিকে এক জায়গায় লিপিবদ্ধ করে গেছে। সেগুলোকে আন্তঃব্যক্তিকভাবে সক্ষম আচরণে সুনির্দিষ্ট প্রমাণ হিসাবে যেন তিনি বিবেচনা করেন। তিনি 4 ধরনের এরকম আচরণ তালিকাভুক্ত করে গেছেন। সেগুলো কি, একটা হচ্ছে সংগঠনের ফ্রিকোয়েন্সি ক্রমহাসমান নিয়মে, সংগঠনের ফ্রিকোয়েন্সি ক্রমহাসমান, কমের দিকে, এবং অবদানের যোগ্যতার ক্রমবৃদ্ধি নিয়মে সাজানো হয়েছে।
এটা আর্গারিস তার অভিজ্ঞতামূলক এম্পেরিক্যাল ডাটা থেকে নিশ্চিত করেছেন। তো সে এই চারটি যে ধারণা সেগুলো আমরা দিলাম, উনি যা পেয়েছেন উনি এম্পেরিক্যাল ওনার স্টাডিজ থেকে উনি তুলে ধরেছেন, যেমন কি তার অভিজ্ঞতামূলক তথ্য থেকে তুলে ধরেছেন। সেগুলো কি, যে নিজের ধারণা এবং অনুভূতির জন্য দায়িত্ব গ্রহণ করা, নিজের ধারণা এবং যে সকল অনুভূতি আছে সেগুলো যেন আমি দায়িত্ব নিয়ে গ্রহণ করি। 2, অন্যদের ধারণা ও অনুভূতির সাথে সাথে নিজের মধ্যে থেকেও সেগুলির জন্য উন্মুক্ত রাখা, খুলে রাখা। তো নিজের ধারণার অনুভূতির সাথে সাথে নিজের মধ্যে থেকেও সেগুলির জন্য যেন খোলা রাখি, কেউ যদি নিতে চায় নেবে। তো 3 নম্বর, নতুন ধারণা এবং অনুভূতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, নতুন ধারণা এবং অনুভূতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা 4, এবং তাদের মালিকানা যাতে মানে সাহায্য করা যায় বা খোলা রাখা যায়, এবং তাদের ধারণা এবং অনুভূতি নিয়ে যাতে পরীক্ষা নিরীক্ষা সাহায্য করা যায়। এই হলো তার ইন্টারপার্সোনাল রিলেশন নিয়ে তার তত্ত্ব। পরের তত্ত্বটি হলো কি, অল্টারনেটিভ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। উনি অনেক কিছু আরো অল্টারনেটিভ স্ট্রাকচার দিয়ে গেছেন। আমাদের যে সমস্ত পুরনো আমলের যে সমস্ত কাঠামোওয়ালা যে অর্গানাইজেশন আছে, সেসব অর্গানাইজেশন, যে সমস্ত ট্র্যাডিশনাল যে সমস্ত অর্গানাইজেশন স্ট্রাকচার আছে সেগুলো থেকে তিনি একটু সরে এসে আলাদা তত্ত্ব দিয়ে গেছেন, বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অর্গানাইজেশন স্ট্রাকচার, সেগুলো আমরা আলোচনা করছি। যে আর্গারিস বিশ্বাস করতেন যে একই ধরনের সাংগঠনিক কাঠামো সব ধরনের কাজ বা কার্যকলাপের উপযুক্ত নয়। কাজের ধরন যেমন পরিবর্তিত হয়, এক এক সময় এক এক রকম, যেমন কাজের সময়ের সাথে পরিবর্তন হয়, তেমনি প্রতিষ্ঠানের কাঠামো সেই অনুযায়ী হতে হবে। মানে একই কাঠামো দিয়ে সব ধরনের কাজ আমি করব সেটা হবে না, তেমনি প্রতিষ্ঠানের কাঠামো তো সেই অনুযায়ী হতে হবে। তার মতে ভবিষ্যতের সংগঠন হতে হবে কেমন, উনি বলেছেন যে তার মতে ভবিষ্যতে যে সমস্ত সংগঠনগুলি তৈরি হবে সেগুলো পুরাতন আর নতুনের সংগঠনের সমন্বয়ে গঠিত। তার জন্য তিনি কিছু নতুন ধরনের সংগঠনের খোঁজ দিয়েছেন। যেমন প্রথমটা হচ্ছে প্রাইমোডিয়াল স্ট্রাকচার। এটি রুটিন ধরনের বা যেটা রুটিন বলছি মানে অউদ্ভাবনী কার্যকলাপের জন্য উপযুক্ত কাঠামো। মানে এটার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে হবে না, এটাকে বলছি পিরামিডিয়াল গঠন। এটা তাদের জন্য উপযুক্ত যারা রুটিন কাজ করলেই খুশি হয়, এবং আরো বলছি কেন, এটা এক নিচু মানসিক চাহিদা পূরণে সক্ষম হয়। তার জন্য রুটিন, তাই এর নিচু একজন মানসিক চাহিদা পূরণ করবে, হায়ার এন্ডের জন্য তারা যাবে না, তাদের স্যাটিসফ্যাকশন সে এন্ডে হয় না তারা। 2 নম্বরটা কি, পরিবর্তিত আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো, যেটাকে আমরা পরেরটা হচ্ছে পরিবর্তিত আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো, তার মানে মডিফাইড ফর্মাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। মডিফাই হচ্ছে যে ফর্মাল যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমাদের আছে সেটা কিছুটা মডিফাই করে করা হয়েছে। এটা একটা কি অনুক্রমিক কাঠামো দ্বারা গঠিত। অনুক্রমিক মানে হায়ারার্কিক্যাল কাঠামো আছে কিন্তু ওর ভেতরে, হ্যাঁ, আমলাতান্ত্রিক একটা কাঠামো কিন্তু তাতে রয়েছে, কিন্তু প্রক্রিয়া এবং অপারেশনের ক্ষেত্রে এটি চরিত্রগতভাবে বলছে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক। তাই হলো এটা হচ্ছে একটা মডিফাইড ফর্মাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আর পরেরটা কি হচ্ছে, অংশগ্রহণমূলক কাঠামো বা পার্টিসিপেটিভ স্ট্রাকচার। তুলনামূলকভাবে এই কাঠামোটি কম অনুক্রমিক, মানে এখানে হায়ারার্কিটা একটু কম এবং একটুখানি ফ্লেক্সিবল, নমনীয়।
এটি চরিত্রগতভাবে আরো জৈব জৈব বলতে কি হচ্ছে, আরো অর্গানিক, যার অর্থ কি প্রতিটি কর্মচারী সমস্যা সমাধানের বা যেটাকে বলছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমান সুযোগ থাকে। অর্গানিক অর্গানাইজেশন, সেখানে প্রত্যেকটা কর্মচারী সমান সুযোগ থাকে সিদ্ধান্ত গ্রহণ, এবং সেটা সমান আর সম্ভাবনা থাকে। আর সম্ভাবনার সাথে সাথে কি একটি সৃজনশীলতা এবং সম্ভাবনার উপযুক্ত একটা কাঠামো, এই পার্টিসিপেটিভ, এই কাঠামোটার গ্রুপ কার্যক্রম, অন্তর্বিভাগ কার্যক্রম ইত্যাদির জন্য, মানে গ্রুপে কাজ করা, এই সমস্ত ব্যবস্থার জন্য এই স্ট্রাকচারটা কিন্তু উপযুক্ত, পার্টিসিপেটিভ স্ট্রাকচার। আর 4 নম্বর যেটা প্রধান এবং ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার, ম্যাট্রিক্স অর্গানাইজেশন। হ্যাঁ, এটা কি? এটা একটি কার্যকরী সংস্থা, ফাংশনাল অর্গানাইজেশন, তারপর প্রকল্প সংস্থা, মানে প্রজেক্ট অর্গানাইজেশন আরোপণ। এই একটা কার্যকর মানে ফাংশনাল অর্গানাইজেশনের উপরে একটা প্রজেক্ট অর্গানাইজেশন আমি সুপার ইম্পোজ করা, মানে আরোপণ করেছি। এটা সংগঠন কাঠামো যেটাকে আমরা বলছি, এই সংগঠনের কাঠামো হচ্ছে ফ্ল্যাট, হায়ারার্কি নেই, মানে ফ্ল্যাট বা সমতল, যেখানে প্রত্যেকেরই ক্ষমতা দায়িত্ব কিন্তু সমান থাকে। এই নয় ওনার আমাকে কম ক্ষমতা, আমার নিচে আরো কম ক্ষমতা, দায়িত্ব কম, এরকম। এখানে এটা যেহেতু ফ্ল্যাট, সেখানে প্রত্যেকেরই ক্ষমতার দায়িত্ব সমান থাকে এবং তাদের কাজও নির্ধারিত এবং সেগুলো তারা সম্পূর্ণ করতে পারে। তো এই সংগঠনের সদস্যরা একটা কোঅর্ডিনেটিং ইউনিট, মানে সমন্বিত ইউনিট হিসাবে কাজ করে। এটা উচ্চতর অধস্তন এই সম্পর্ক দূর করে এবং ব্যক্তিরা স্বতন্ত্র একটা ডিসিপ্লিন মেনটেন রক্ষা করে চলে। একাধিক ক্ষমতা বা স্পেশালাইজেশনের প্রয়োজনীয়তার জন্য এই ম্যাট্রিক্স অর্গানাইজেশনের উৎপত্তি হয়। কিসের জন্য উৎপত্তি? একাধিক দক্ষতা বা স্পেশালাইজেশন এর প্রয়োজনীয়তার জন্য ম্যাট্রিক্স অর্গানাইজেশনের উৎপত্তি হয়। তা এখন বিভিন্ন কাঠামোর মধ্যে পার্থক্য মূলত কিসে? এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং তাদের মানুষজনদের জড়িত থাকার উপরে বা তাদের বিভিন্ন জড়িত থাকার ডিগ্রি, যেটাকে আমরা বলছি কম বা বেশি, তার উপরে এই সমস্ত কাঠামোগুলো নির্ভর করছে। ওই সিদ্ধান্ত নেওয়ার কম বেশি ডিগ্রি অফ তাদের মানে জড়িত থাকার অবস্থাটাকে আমরা বলতে পারি। তো পিরামিডিয়াল কাঠামোটা কি? ধারাবাহিকতা বা সব দিক থেকে সবচেয়ে দূরে। অন্যদিকে ম্যাট্রিক্স সাংগঠনিক কাঠামোটা ডান দিকে, ওটা বাম দিকে, ধারাবাহিকভাবে বাম দিকে পিরামিডিয়াল, আর ম্যাট্রিক্সটা সাংগঠনিক কাঠামোটি ডান দিকে সবচেয়ে দূরে। এটাও একটা কন্টিনিউমের মধ্যে। মূলত তখন পিরামিডিয়াল কাঠামোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব কম লোক জড়িত থাকে। অন্যদিকে ম্যাট্রিক্স সাংগঠনিক কাঠামোতে প্রত্যেকটি ব্যক্তির সমান ক্ষমতা থাকে। এই হলো আমাদের বিভিন্ন সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা। এবারে আমরা তার টি গ্রুপ, বিশিষ্ট জিনিস, টি গ্রুপ বলতেই ক্রিস আর্গারিসকে বোঝাচ্ছে। তো আর্গারিস 1960 সালে ঠিক নয়, 60-এর দশকে প্রথম দিকে টি গ্রুপের মানে এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। এটি ছিল কি এক ধরনের ল্যাবরেটরি কৌশল, মানে ল্যাবরেটরি মেথড। তিনি কর্মীদের ব্যক্তিগত কার্যকারিতা, মানে প্রত্যেকের পার্সোনাল যে ব্যক্তিগত যে কার্যকারিতা, সেটা উন্নতি করতে আর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছিলেন। এই কার্যক্রম, মানে এই ওয়ার্কশপটি হলো নিজের পাশাপাশি অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠীর কার্যকারিতা আর কি সাংগঠনিক কাঠামো বোঝার উপযুক্ত একটা স্কিল। এটি তাদের আচরণ সম্পর্কে আরো বোঝার, আরো জানার বা প্রতিক্রিয়া দেওয়া আর গ্রহণ করা, নতুন আচরণের সাথে পরীক্ষা নিরীক্ষা চালানো এবং কি অন্য ব্যক্তিদের প্রতি সচেতনতা, নিজের এবং অপরের সংবেদনশীলতা, গ্রহণযোগ্যতার বিকাশ ঘটানো, এইসব ব্যাপার নিয়ে উনি এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন, এই টি গ্রুপ টেস্ট।
শেষে বলা যেতে পারে যে টি গ্রুপ কার্যকর গোষ্ঠীর কার্যকরিতার একটি শেখার সম্ভাবনাও সরবরাহ করে। প্রথম হলো টি গ্রুপ, এবারে টি গ্রুপ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মানে জনপ্রশাসনে এর কি ব্যবহার। আর্গারিস জনপ্রশাসনে টি গ্রুপ কৌশলের ব্যাপক ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূল্যায়নের পর তিনি সাংগঠনিক আর্থ-মানসিক হস্তক্ষেপের জন্য বা ইন্টারভেনশন, আর্থ-মানসিক হস্তক্ষেপ মানে যে ইন্টারভেনশনের জন্য জোর দিয়েছিলেন। আর্গারিসের মতে সরকারি সংস্থায় সংস্কারের জন্য লক্ষ্য হওয়া উচিত কি কোনটা, কর্মচারীদের উচ্চ স্তরের প্রয়োজন মানে হায়ার অর্ডার যে সমস্ত নিডস আছে সেগুলো জুগিয়ে চলা, যেমন তাদের এই সমস্ত হায়ার অর্ডার নিডস যেগুলোকে মানে সন্তুষ্টি প্রদান করা, স্যাটিসফ্যাকশন, এর জন্য একটি দীর্ঘ পরিসরের পরিবর্তনের প্রোগ্রাম নিয়ে আসতে হবে এই সন্তুষ্টি প্রদানের জন্য, যা সিনিয়র কর্মীদের অংশগ্রহণের আচরণ এবং নেতৃত্বের স্টাইল উপর দৃষ্টি দেয়, সাথে সাথে সাংগঠনিক পরিবর্তন মানে চেঞ্জ, অর্গানাইজেশনাল চেঞ্জের উপরে নিয়ে আসবে, যা অংশকারীদের যারা নিচ্ছে তাদের মনোভাব জাগিয়ে তুলবে দায়িত্ব গ্রহণে। কিসের জন্য? দায়িত্ব বাড়াবার জন্য, আরো উদ্যোগী হওয়ার জন্য, আর কি উদ্ভাবনী আচরণের জন্য তারা সব ব্যস্ত হয়ে পড়বে। তো আর্গারিস কর্মীদের এই সমস্ত অনুশীলনের আমূল সংস্কারের পরামর্শ দিয়েছেন, যা সময়ের সাথে সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ। এবারে আমরা চলে যাব ঠিক অর্গানাইজেশনাল লার্নিং, প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রতিষ্ঠানের শিক্ষা, অর্গানাইজেশনাল লার্নিং ভেরি ইম্পর্টেন্ট। আর্গারিস এর আর একটা অবদান হলো প্রতিষ্ঠানের শিক্ষা। সেই ডোনাল্ড সোনের সাথে জুড়ি বেঁধে তিনি একটি অধ্যয়ন চালিয়েছিলেন, রিসার্চ চালিয়েছিলেন এবং সংস্থার পরিবেশে শেখার প্রক্রিয়াগুলির উপর তাদের দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। তারা যুক্তি দিয়েছিলেন যে বিভিন্ন সংস্থা নিছক ব্যক্তির সংস্থা নয়, অ্যাগ্রিগেটস অফ মানে ইন্ডিভিজুয়াল নয়, তবে এই সমষ্টি নয়, তবে এই জাতীয় সমষ্টি ছাড়া কোনো সংগঠন কিন্তু সেরকম আমাদের পাওয়া যায় না, মানে এগ্রিগেটস অফ ইন্ডিভিজুয়ালস সব। তো অন্য কথায় সাংগঠনিক শিক্ষা হচ্ছে কি নিছক ব্যক্তিগত শিক্ষা নয়, বরং সংগঠন ও ব্যক্তির অভিজ্ঞতা কর্মের মাধ্যমে শিক্ষা পাওয়া। সংগঠনের শিক্ষা তখনই ঘটে যখন সদস্যরা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার এজেন্ট হিসাবে কাজ করে, আর কি আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের পরিবর্তনে তারা সাড়া দেয় এবং চালু সাংগঠনিক তত্ত্বে যদি ত্রুটি পায় সেগুলো সংশোধন করতে পারে এবং এর ফলাফলগুলোকে প্রতিষ্ঠানের ব্যক্তিগত ছবি ও শেয়ার করার মানচিত্রে এমবেড করতে পারে, তা গেঁথে দিতে পারে। তারা এই সমস্ত পরিবর্তন করে সে সমস্ত তার ছবি এবং ব্যবহার করতে পারে। তাদের মতে শিক্ষা একটি কি শনাক্তকরণ এবং সংশোধনের সাথে জড়িত। যদি প্রাথমিকভাবে কিছু ভুল হয় তবে অনেকে অন্য একটি কৌশল অবলম্বন করার কথা বলে, যেটি পরিচালন ভ্যারিয়েবল গুলির মধ্যে থেকে কাজ করে, ভ্যারিয়েবলস গুলোর মধ্যে থেকে কাজ করে। অন্য কথায় প্রদত্ত বা নির্বাচিত লক্ষ্যগুলি, মূল্যবোধ, পরিকল্পনা আর নিয়মগুলি প্রশ্ন না তুলে কার্যকর করে। আর্গারিস এবং সোন অনুসারে এটা হলো সেই সিঙ্গেল লুপ লার্নিং, একটি বিকল্প প্রতিক্রিয়া হলো নিজেদের নিয়ন্ত্রণকারী ভেরিয়েবলস গুলিকে প্রশ্ন করা, নিয়ন্ত্রণকারী ভেরিয়েবলস যেগুলো আছে সেগুলোকে প্রশ্ন করা, যাতে তারা সমালোচনামূলক স্ক্রুটিনির বিষয়বস্তু হয়, যে সমস্ত খারাপ জিনিসগুলি আমরা পাই, এবং সে অনুসারে সংশোধন করতে উদ্যোগী হয়। সিঙ্গেল লুপ লার্নিং, সিঙ্গেল লুপ লার্নিং এর ক্ষেত্রে পারফরমেন্স উন্নত করার জন্য বিদ্যমান বিশ্বাস ও রণনীতি সম্পর্কিত পরিবর্তন কিন্তু সাধিত হয়। এর একটি উদাহরণ হতে পারে কি একটি ফুটবল দল, আমরা একটা উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি। একটি ফুটবল দল যখন ম্যাচ বিশ্লেষণ করে
তখন তাদের পাসিং দক্ষতা উন্নত করার কথা বলে। তার মানে এখানে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, সেখানে তারা যাবে, ত্রুটি খুঁজে পায়, সেটা উন্নত করার কথা বলে। এই ধরনের শিক্ষা হলো সিঙ্গেল লুপ লার্নিং। আর ডবল লুপ লার্নিং তার বিপরীতে কি, এক্ষেত্রে কি পারফরমেন্স উন্নত করার জন্য যে সমস্ত মূল্য আমরা ধরে রেখেছি এবং যে মূল জিনিসগুলো আমরা ধরে রেখেছি এবং লক্ষ্যগুলিকে বরাবর প্রশ্ন করছি, আমাদের লক্ষ্য এবং আমাদের এইরকম ভাবে আমরা খেলাধুলো করবো, বরাবর প্রশ্ন করে যাচ্ছে, সাথে সাথে আমরা কিছু ভুল ত্রুটি পেলে সাথে সাথে সংশোধন করে যাচ্ছি। এটার একটা উদাহরণ হতে পারে যখন কি একটা ফুটবল দল যখন মনে করে যে তাদের বর্তমান খেলার স্টাইল পুরনো হয়ে গেছে, তখন একে তাদের মূল্যগুলি পরিবর্তন করে দক্ষতার উন্নতি ঘটাবার চেষ্টা করতে হবে। এই হলো ডবল লুপ লার্নিং। তবে এবারে উপসংহার, কনক্লুশন। অন্য তত্ত্বের মতো আর্গারিসের তত্ত্ব কিন্তু বিভিন্ন লেখকের কাছে সমালোচিত হয়েছে। কি কারণে? যে ব্যক্তি থেকে ব্যক্তির এক এক জনের ধারণা কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো আর্গারিস এই ব্যাপারে কিছু ব্যাখ্যা দেয়নি। সবাই ভাবছে ভাই ব্যক্তি আন্তঃব্যক্তিক সম্পর্ক নিয়ে আলোচনা করতো, একজনের চোখে যা ধারণা অন্য জনের চোখে সেটা আলাদা। তো সেই হিসাবে বলতে গেলে উনি সমালোচিত হয়েছিলেন, এটি একটা প্রধান কারণ ছিল। এ ব্যাপারে কিছু, কিন্তু যেহেতু আর্গারিস এ ব্যাপারে কিছু ব্যাখ্যা দেননি, আর পরে আর্গারিসের সাংগঠনিক হস্তক্ষেপের জন্য মানে ইন্টারভেনশনের জন্য জ্ঞানীয় কগনিটিভ অ্যাপ্রোচ অবলম্বন করেছিলেন। মানে কগনিটিভ অ্যাপ্রোচ, তার উদ্দেশ্য ছিল ব্যক্তি ও সংস্থার মধ্যে সম্পর্ক উন্নত করা, সংস্থাগুলোর অ্যাডাপ্টেবিলিটি, আমরা যেটাকে বলছি অভিযোজন যোগ্যতা এবং কার্যকারিতা বৃদ্ধি করা, তাদের প্রয়োগের সীমাবদ্ধতা, সমালোচনা এবং ব্যবহারিক অসুবিধাগুলোকে একপাশে সরিয়ে রেখে আর্গারিস মানব সম্পর্কের সমাধানের অবদানগুলি আর সংগঠনে অংশগ্রহণমূলক চিন্তাধারার অধ্যয়নের ক্ষেত্রে একটা ঐতিহাসিক বৈশিষ্ট্য। তার আরো উদ্দেশ্য ছিল ব্যক্তির আচরণ বোঝা, কর্মীদের মানসিকতা এবং নেতৃত্বের শৈলী, যেটাকে আমরা স্টাইল বলছি, এবং সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা, যাতে কার্যকর হতে পারে সাংগঠনিক উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, যেটাই আমাদের যে কোনো অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য। নমস্কার।